আজকের গল্পে এমন একটা ঘটনা ঘটবে যা কেউ ভাবতে পারেনি। শেষ পর্যন্ত না দেখলে গল্পের আসল রহস্য বুঝবেন না। ঠিক এই টাইমেই তোমাকে আসতে হলো। কোন টাইমে? আমার জামা কাপড় খোলার টাইমে। এসেই যখন পড়েছ কাম ফার্স্ট ডিয়ার মিসেস, উন্মুক্ত বুক তোমার জন্য অপেক্ষা করছে। হাগ মি বেবি ডল। আপনার কি মাথায় সারাক্ষণ এসবই চলে? ডাকবো বলবো আপনার আম্মাকে, আপনি সারাদিন আমাকে এসব অসভ্য কথা বলেন। প্লিজ বলো, অনেক উপকার হবে। বললাম কিন্তু। আচ্ছা আমি তোমাকে হেল্প করছি বলেই আয়াস ওর আম্মাকে ডাকলো। মা, আম্মা, আম্মু, তোমার বৌমা তোমাকে ডাকছে, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবে, প্লিজ দ্রুত এসো। মানে আয়াস সত্যি সত্যি তার আম্মাকে ডাকলো। আমি চোখ বড় বড় করে আয়াসের দিকে তাকিয়ে আছি। সিরিয়াসলি সে চাইছে আমি তার আম্মাকে এসব বলি? মুহূর্তের মাঝে আয়াসের আমরা আমাদের রুমে প্রবেশ করলো, আর আয়াস সাথে সাথে ওয়াশরুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। কত বড় ফাজিল হলে আমাকে এমন বিপদে ফাঁসিয়ে দিয়ে নিজে ওয়াশরুমে গিয়ে লুকিয়ে আছে। আকি তো তাকে এমনি ভয় দেখাচ্ছিলাম। এসব কেউ কোনোদিন কারো সাথে শেয়ার করে? এক্ষুনি মনে চাচ্ছে ওয়াশরুমের দরজা ভেঙে আয়াসকে বের করে এনে বলি, আম্মা, আমি না, আপনার এই অসভ্য ছেলে কিছু বলতে চাইছে আপনাকে। আয়াসের আম্মা আমার কাছে এসে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে মুগ্ধতা, কিছু বলবে মা? আসলে আমি তো কিছুই বলবো না। এখনই আয়াসটাকে কি করা উচিত? মুখে অনিচ্ছাকৃত হাসি এনে বললাম, আম্মা বলছিলাম যে। কি বলবা মা, বলো। আম্মুদের বাড়িতে কি আগামীকাল যাব? হ্যাঁ মা, আগামীকালই যেও। আজ তোমার বাবা বিকালে মার্কেটে যাবে, তোমার আম্মু, বাবা, খালা, খালু সবার জন্য কাপড় কিনে পাঠাবে। তাছাড়া 2টা 4 বাটির টিফিন বক্স কিনতে বলেছি, রান্না করে পাঠাবো। আম্মা, এসবের কি দরকার? সব কিছুরই দরকার আছে মা। আপনার ছেলে আপনাকে মা, আম্মা, আম্মু সব একসাথে ডাকে? ছোটবেলা থেকেই আয়াস যখন যা ইচ্ছা তাই বলেই ডাকে। মা, আম্মা, আম্মু খেয়াল খুশি মতো ডাকে। আয়াসের আম্মা চলে। আমি ওয়াশরুমের দরজা খুব জোরে ধাক্কা মারতে মারতে বললাম, এক্ষুনি দরজা খুলে বাইরে আসুন। আজ আপনার একদিন কি আমার একদিন? আমাকে এইভাবে ফাঁসিয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে লুকিয়েছেন। আয়াস বুঝতে পেরেছে আমি ভীষণ রেগে আছি, এক্ষুনি ঝগড়া শুরু করব। আসলেই রেগে আছি, বেরোক একবার, 7 দিন কথা বলবো না। ভয়ঙ্কর রাগী মুডে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমি, কিন্তু আমার রাগ নিমিষেই ভালোবাসায় পরিণত হয়ে গেল। আয়াস দরজা খুলে বেরিয়েই হাসি মুখ দিয়ে আমাকে জড়িয়ে ধরল। আয়াস খালি গায়ে আমাকে 2 হাতে জড়িয়ে নিয়ে আমার মাথা ওর বুকের সাথে মিশিয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ বেবি ডল, ভেরি সরি ফর প্র্যাঙ্ক। ভালোবাসবো তোমাকে, আদর করব তোমাকে, প্র্যাঙ্ক করব তোমার সাথে, ঝগড়া করব তোমার সাথে, মান অভিমান সবটাই তোমাকে ঘিরে। কিছু মুহূর্ত হঠাৎ করেই ভীষণ প্রিয় হয়ে যায়। আয়াসের দরজা খুলে বেরিয়ে হাসি মুখ ছিল এই বিশ্বের শ্রেষ্ঠ হাসি, আর আমাকে অভিযোগ করার সুযোগ না দিয়ে সোজা বুকের সাথে জড়িয়ে ধরে আই লাভ ইউ জান পাখি বলাটা এতটাই চমৎকার আর মায়ামাখা ছিল, নিমিষেই তার প্রতি ভালোবাসা, ভালো লাগা কয়েক গুণ বেড়ে গেল। আমার ঠোঁটের কোণে তার প্রতি ভালোবাসার লাজ্জা মাখা হাসি। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পরে আয়াসকে বললাম, চকবার খান, গলে যাচ্ছে। কে দিল? দেবরজি। আয়াস আমার হাত থেকে একটা চকবার নিয়ে বলল, আমার এখান থেকে একটু খাও, তারপর তোমার এখান থেকে আমি একটু খাবো। আয়াসের চকবার থেকে আমি কোনোরকম একটু নিলাম, কিন্তু আয়াস আমারটা থেকে অনেকখানি নিল। চকবারটা প্রায় গলে গিয়েছিল, তাই আয়াস 2বার নিয়েই শেষ করে ফেলল। আয়াসেরটা তো আয়াসের হাতেই আছে, আমারটা আর নেই। আয়াসের দিকে তাকিয়ে বললাম, সারা জীবন শুনেছি মেয়েরাই ছলনা করে, এটা আপনার কেমন ছলনা ছিল? ছলনা কোথায়? তোমাকেও সুযোগ দিয়েছিলাম, তুমি নাওনি কেন বেশি? এইবার দিন। না, আর দেব না। আমাকে কি আগে বলে নিয়েছিলেন? এটাই বুদ্ধি, বলবো কেন? গাল ফুলিয়ে বসে পড়লাম বিছানায়। আয়াস দুষ্টুমি করেই এমন করেছে, আমিও ইচ্ছাকৃত গাল ফুলিয়েছি। আয়াস সব খেলেও আমার কখনো রাগ হবে না, তবে এ রাগ ছিল আয়াসের রাগ ভাঙানোর কারণ হওয়ার জন্য। আয়াস আমার সামনে বসে চকবার আঙ্গুল দিয়ে আমার নাক আর 2 গালে লাগিয়ে দিয়ে বলল, আমার বউয়ের জন্য বস্তা বস্তা আইসক্রিম আসবে, প্রয়োজনে জীবনে আইসক্রিমই ফুলাবে না। মুগ্ধতার জামাইয়ের কি সাহস আমার বউয়ের আইসক্রিম খেয়ে নেয়? নাও তো বেবি ডল, তুমি আমার হাতেরটা খাও, বলেই আমার গালে আইসক্রিম দিয়ে দিল। আমিও হেসে আইসক্রিম খেলাম। তার সাথে এই অভিমানটা করতে আমার ভীষণ ভালো লাগে। পরের দিন আম্মা দুপুরের রান্না 12টার মধ্যেই শেষ করেছেন। আমি অনেকবার বলার পরেও আমাকে রান্না করতে দেননি। আম্মাকে গিয়ে বললাম, আম্মা, আমি রান্না করি আজ। আম্মা বললেন, বাসায় একাই রান্না করো, আজ মায়ের হাতে রান্না খাও, মা যখন আর পারবে না তখন এমনিতেই তোমাকে আমাকে খাওয়াতে হবে। শাশুড়ি মা যে এই মুহূর্তে আমাকে রান্না করতে দেবেন না সেটা ভালোই বুঝতে পারলাম। আমি রান্নাঘরেই দাঁড়িয়ে আম্মার সাথে গল্প করে যাচ্ছি। বিকালে আম্মুদের বাড়ি যেতে হবে। আম্মু, বাবা, খালামণি, খালু সবাই ফোন দিচ্ছে ঘন্টায় ঘন্টায়। খালামণিদের বাসা এখান থেকে হেঁটেই যাওয়া যায়। আরোহী বিকালে ওদের বাড়িতে চলে যাবে, আর আমরা আমাদের বাড়িতে যাব। আয়াস এই গরমে পড়ে পড়ে ঘুমোচ্ছে দক্ষিণা জানালা খুলে।
আয়াস বেশিরভাগই ফ্যান অফ করেই ঘুমোয়। ফ্যানের বাতাসের থেকে প্রাকৃতিক বাতাসই নাকি আয়াসকে বেশি তৃপ্তি দেয়। আম্মা বলেছে আমি যেন কিছু লেবু ছিঁড়ে নিয়ে আসি আম্মুদের বাড়িতে পাঠানোর জন্য। আমার শাশুড়িমা অনেক কিছু রান্না করছে, সাথে বাড়ির গাছেরই লেবু ছিঁড়ে নিয়ে যেতে বলেছে। বাড়ির ওয়ালের সাথে বড় লেবু গাছটার ডালপালা চারদিকে ছড়িয়ে পড়েছে। গাছটা আয়াসের রুমের সাথেই মিশে আছে। আমি লেবু গাছের নিচে লেবু ছিঁড়ছি। লেবু গাছের নিচে ফোনের গান লাউডলি প্লে করে দিয়ে লেবু ছিঁড়ছি। গানের শব্দে আয়াসের ঘুম ভেঙে গেল। আমি জানালার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে লেবু ছিঁড়ছি। আয়াস জানালা দিয়ে হাত বাড়িয়ে আমার জামার কলার টেনে ধরল। হঠাৎ করে পিঠার ঘাড়ে কারোর হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠে চিৎকার দিলাম। পেছনে তাকাতেই দেখি ঘুম ঘুম চোখে আয়াস বালিশে থুতনি ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। বুকে হাত দিয়ে কয়েকটা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে আয়াসকে হাঁপাতে হাঁপাতে বললাম, আশ্চর্য ব্যাপার আপনি, আর একটু হলে আমি ভয় পেতাম। আর একটু হলে তুমি ভয় পেতে? তো এভাবে কেউ ভয় দেখায়? কই ভয় দেখালাম? বউকে একটু কাছে টেনেছি আর কি বা করেছি? না বলে কয়েকে এইভাবে জামা ধরে টান দিলে কে না ভয় পায়? আর একটু হলে মারাত্মক ভয় পেয়ে যেতাম। ভয় না পেয়েই যে বউ এইভাবে চিৎকার দিতে পারে? ভয় পেলে কি করতো? নিশ্চয়ই আমাকে জড়িয়ে ধরতো। এই তুমি ভয় পেলে না কেন বলো তো? না মানে একটু পেয়েছিলাম। আমিও ভয় পেয়েছি মুগ্ধ। কেন? ভর দুপুরে পরী দেখে। পরী কই দেখলেন? এ বাড়িতে পরী আছে? নাকি এ বাড়ি থেকে আমি আর একদিনও থাকবো না? আছে তো, লেবু গাছে আছে। এমনিতেও আমার এসবে প্রচন্ড ভয়। ভর দুপুরে এমন একটা কথা শুনে লেবু গাছের দিকে তাকিয়ে লেবু ওড়নায় রাখা লেবুগুলো ফেলে দিয়ে দৌড়ে বাড়ির ভেতরে আসার চেষ্টা করতেই আয়াস আমার হাত টেনে ধরে বলল, আছে, মুগ্ধ নামক পরী আছে। তোমাকে একদম আস্ত একটা পরী লাগছে। লেবু গাছের নিচে আমার বউ পরীটা। আয়াস আমার দুই হাতের আঙুলের ভাঁজে আঙুল দিয়ে আলতো পরশে আঙুল চেপে ধরে জানালা দিয়ে মুখ বাড়িয়ে হাতে চুমু দিয়ে মৃদু হাসছে। আয়াসের মৃদু হাসি ভীষণ সুন্দর। সদ্য ঘুম থেকে ওঠা ছেলেটার মাঝে এত প্রেম কিভাবে যে আসে, বেশ লজ্জা পেলাম। কথা ঘোরাতে বললাম, এই গরমে ঘেমে চোখ মুখ বিশ্রী দেখা যাচ্ছে তাই না? এই জন্য এসব বলছেন, তাই তো? তোমাকে কি কখনো বিশ্রী লাগতে পারে? তবে মুখ ভীষণ লাল হয়ে গিয়েছে, যার জন্য তোমাকে গোলাপি গোলাপি লাগছে। বাড়িতে অনেক মানুষ আছে, হাত ছাড়ুন, কেউ দেখে ফেলবে। এদিকে এই টাইমে কেউ আসে না প্রিয়তমা। বাবা বাড়িতে নেই, মা ওদিকে বিজি আছে। কেউ বাসায় নেই বলে একজন জানালার ওপাশে আর একজন জানালার এপাশে দাঁড়িয়ে থাকবো? তুমি ভেবে দেখো, কত রোমান্টিক একটা মুহূর্তে দুজন দাঁড়িয়ে আছি। এমন সময় অয়ন এদিকে এগিয়ে এসে বলল, ভাবি কি হয়েছে, এভাবে চিৎকার দিলে কেন? অয়নের চোখ বড় বড় হয়ে গেল আমাকে আর আয়াসকে এইভাবে হাতে হাত ধরে থাকতে দেখে। ছেলেটা এমনিতেই ভীষণ লাজুক, তাতে আমাদের এই অবস্থায় দেখে বোধহয় পৃথিবীর সব লজ্জা অয়নের উপর ভর করল। অয়ন দ্রুত নিজের হাত মাথায় চালিয়ে দিয়ে মাথা নিচু দিকে তাকিয়ে দ্রুত পেছন ফিরে চলে গেল। আয়াস এখনো হাত ধরেই আছে। আয়াসকে বললাম, সব আপনার জন্য হয়েছে। অয়ন কি ভাবলো বলুন তো? ভাবলেও ভেবেছে তার ভাই আর ভাবি ছিল, এখানে অন্য কেউ ছিল না। এইবার বাবা এসে দেখলে তবেই কি হাত ছাড়বেন? ওই যে বাবা আসছে। বাবা আসছে কথাটা শুনেই আয়াস বিদ্যুৎ গতিতে আমার হাত ছেড়ে দিল। আমি মুচকি হাসি দিয়ে লেবুগুলো তুলে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলাম। লেবুগুলো আম্মার কাছে দিয়ে দিলাম। আম্মা একটা ব্যাগে দিয়ে দিল। বিকালে আলমারি থেকে অনেকগুলো শাড়ি বের করলাম। আজ আম্মুদের বাড়ি শাড়ি পরে যাব। আয়াসের শাড়ি খুব পছন্দের। আমি শাড়ি পরলে আয়াস শাড়ির কুচি ধরবেই। আয়াসের নাকি আমার শাড়ির কুচি ধরতে খুব ভালো লাগে। অনেকগুলো শাড়ি বের করে আয়াসকে বললাম, দেখুন না কোনটা পরবো, আমাকে কোন শাড়িতে ভালো লাগবে। আয়াস ল্যাপটপ চাপছে মন দিয়ে। শাড়ির দিকে না তাকিয়েই বলল, তুমি যেটা পরবে ভালো লাগবে। আপনি একটা চয়েস করে দিন না প্লিজ। বললাম তো একটা পরলেই হবে, তোমাকে সব কালারে সুন্দর লাগবে। আচ্ছা 3 পিস পরছি। আয়াস সাথে সাথে ল্যাপটপের শাটার অফ করে আমার পাশে এসে একটা গোলাপি শাড়ি নিয়ে বলল, এটা পরো, আমি পরিয়ে দিই। শাড়ি গহনা সবই আমি পরিয়ে দেব। আমিও ঠিক এটাই চাইছিলাম। আয়াস শাড়ি আর গহনা পরিয়ে দিয়ে বলল, এইবার মেকআপ তুমি করো, ওটা আমি পারি না বেবি ডল। ছোট আয়না আয়াসের হাতে দিয়ে বললাম, এটা আমার সামনে ধরুন, আমি কাজল পরব। আয়াস আমার মুখের সামনে ছোট আয়না ধরে রেখেছে, কিন্তু ওর দু চোখ স্থির হয়ে তাকিয়ে আছে আমার মুখ পানে। কাজল পরতে পরতে বারবার খেয়াল করছি আয়াসের গভীর চাহনের দিকে। আয়াস মুগ্ধ হয়ে দেখছে আমাকে। ওর বোধহয় পৃথিবীর আর কোনো কিছুর হুঁশ নেই। ওর দৃষ্টিতে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আয়াস আনমনে বলে উঠল, আমার দিবস ও রজনী কাটে তোমার চোখে চেয়ে। আমিও তাকিয়ে আছি আয়াসের মুখের দিকে। ও আমার দিকে তাকালেই আমি বারবার হাজার বার ওর প্রেমে পড়ে যাই। এই মুহূর্তে পৃথিবীর কোনো সৌন্দর্য আর আমাকে মুগ্ধ করতে পারে না, কেননা নির্দিষ্ট কারো মুগ্ধতায় আটকে গেলে আর কাউকে ভালো লাগে না। আয়াস আমার সেই মুগ্ধতা, যার প্রতি ভালো লাগা ভালোবাসা সমুদ্রের মতো গভীর আর আকাশের মতো বিশাল। আয়াসের হাতে একটা চিমটি দিয়ে বললাম, হুজুরের বাসা কোথায়, ঠিকানা দিন। আয়াস উহ বলে চিমটি দেওয়া জায়গা হাত বোলাতে বোলাতে বেশ অবাকের সুরে বলল,
কোন হুজুর? বুঝতেছেন না তাই না? না তো। যে হুজুরের কাছে গিয়ে আমায় তাবিজ করেছেন? আয়াস ভ্রু উঁচিয়ে সন্দিহানভাবে বলল, কোন হুজুর আর কিসের তাবিজ বুঝলাম না। তাবিজ না করলে এত ভালোবাসলাম কিভাবে? এক বিন্দুও যাকে পছন্দ ছিল না তার জন্য সারাক্ষণ আমার মন উতালা থাকে কেন? এর একটাই কারণ, তাবিজ। আপনি আমায় তাবিজ করেছেন। আয়াস এবার নিচের ঠোঁট কামড়ে হেসে দিয়ে বলল, করেছি তো তাবিজ, আর সেটা হলো ভালোবাসার তাবিজ। এই তাবিজে নিখুঁত ভালোবাসা প্রয়োগ করা হয়েছে। আমি লাজুকভাবে হেসে দিলাম। আসলে বিবাহিত জীবনের মতো সুন্দর জীবন আর নেই, শ্বশুরবাড়ি যদি মনের মতো হয়। আমাকে হাসতে দেখে আয়াস আমার গাল টেনে বলল, শোনো চিরল দাঁতের মেয়ে, তোমার হাসির শব্দে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। এত সুন্দর কেন তোমার হাসি? আমি এবার লজ্জা পেয়ে আবারও হাসলাম। বাইরে থেকে আয়াসের বাবা ডাকছে, মুগ্ধতা, তুমি রেডি হয়েছ মা? মাথার ঘুমটা টেনে বাইরে বেরিয়ে বিনয়ের সাথে বললাম, জি বাবা। হাতটা একটু বাড়াও তো মা। বাবার দিকে হাতটা বাড়াতেই বাবা চুপি চুপি আমার হাতে 1000 টাকার দুটা নোট গুজে দিলেন। আমি রীতিমতো অবাক হলাম। বাবাকে বললাম, না বাবা, আমার টাকা লাগবে না। বাবা আমার মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, রাখো মা, বাবার বাড়িতে যাবে তোমার চাচাতো ভাই বোনেরা এসে ধরবে, তোমাকে নিয়ে দোকানে যাওয়ার বায়না ধরবে, তখন তোমার লাগবে। আয়াসের আম্মা এগিয়ে এসে বড় বড় দুটা ব্যাগ আয়াসের হাতে ধরিয়ে দিল, আর সাথে দুটা টিফিন বক্স। দেখে মনে হচ্ছে তারাই যেন মেয়ে বিয়ে দিয়েছে ও বাড়িতে। এ বাড়ির যত ফল আছে সব ব্যাগে ভরে দিয়েছে। আয়াসের বাবা সকালে দুপুরে বাজার থেকে ফল, মিষ্টি, মাছ, মাংস কিনে এনেছে ও বাড়িতে পাঠাবে বলে। এই পরিবারটা এত ভালো কেন? তাদের ব্যবহারে মনে হচ্ছে ও বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে, যত্নের ত্রুটি করা যাবে না। আমি আয়াসের আগেই বাড়ির গেটে আসলাম। বাড়ির গেটে এসে দেখি অয়ন সেলফি নিচ্ছে আরোহীর সাথে। কি অবাক করা ব্যাপার! অয়ন আরোহীর কাঁধে হাত রেখে সেলফি নিচ্ছে। দুজনের মুখেই মিষ্টি হাসি, অথচ দুদিন আগেও তারা ছিল বিরোধী পক্ষ। অয়নের মতো লাজুক ছেলেও চেঞ্জ হয়ে যাচ্ছে। রাগী, বদমেজাজি, শান্ত সব ধরনের ছেলেরাই একবার হলেও কারো প্রেমে পড়ে। প্রকৃতির নিয়মে হলেও তারা কারো না কারো প্রেমে পড়েই। পুরুষ মানুষ নারীর প্রেমে পড়বেই, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। পুরুষের ধ্বংসের পেছনেও কোনো নারীর খারাপ ভূমিকা থাকে, আবার পুরুষের উন্নতির জন্য কোনো নারীর ভালো ভূমিকা থাকে। অয়ন আরোহীকে আরোহীদের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে। আরোহীদের বাড়ি এখান থেকে বেশি দূর না। দুজনে একটা রিকশায় উঠে গেল। অয়নের টিউশনি নাকি আরোহীদের বাড়ির দিকেই আছে। এরই মাঝে বেশ ব্যস্ততার সাথে এসে বলল, মুগ্ধতা, প্রাইভেট কার আসতে 5 মিনিট লেট হবে। আমি আয়াসের দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিয়ে সোজা রাস্তার দিকে তাকিয়ে বললাম, আমি প্রাইভেট কারে যাব না। প্রাইভেট কারে নতুন জামাই না গেলে শ্বশুরবাড়ি থেকে সবাই কিপটা বলবে। কিপটাকে কিপটা ছাড়া আর কি বলবে? আয়াস কপাল কুঁচকে নীতিমতো অবাক হয়ে বলল, আমি কিপটা? এই হ্যালো ম্যাডাম, আমি কোন দিক দিয়ে কিপটা? বউয়ের হাতে আমার মানি ব্যাগ থাকে, তবুও আমি কিপটা? কিপটা ছাড়া কি আমাদের বেবি হয় না কেন? আপনি কিপটা বলেই হয় না। ভাবছেন বেবি হলে আপনার খরচ অনেক বেড়ে যাবে। আয়াস ছোট ছোট কাশি দিয়ে দুষ্টু হেসে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা এই ব্যাপার, কথা এত ঘুরিয়ে না বলে সরাসরি বললেই তো পারতে। ফুলশয্যার রাতে তোমার মাথায় গ্যাস্ট্রিক চেপেছিল, তাই হাজব্যান্ডের থেকে দূরে ছিলে, এখন কাছে চাইছো। নিডফুল শয্যা, তাই না বেবি ডল? রাস্তায় যেন সিন ক্রিয়েট করা লাগে না, কিপটা লোক, সব সময় বাজে কথা। ইস প্রিয়তমা, কি কিউট করে কিপটা বলছো আমায়, এটা আমার জন্য বিশাল বড় খুশির কারণ। আজই আমি আমার নামের সাথে জুড়ে দেওয়া কিপটা পদবি মুছে দিব। কিভাবে? আবারও ফুলশয্যার খাট সাজিয়ে। এবার শুধু খাট সাজাবো না, ফুলশয্যাও হবে, তাও আজই হবে। রেডি থেকো। আম্মুদের বাসায় যাচ্ছি, ওখানে গিয়ে কিন্তু আমি আম্মুর পাশে ঘুমাবো। ওখানে গিয়ে কিন্তু হুটহাট আমাকে জড়িয়ে ধরবেন না। আম্মুর পাশে ঘুমাবে মানে আমার কি হবে তাহলে? কি হবে আপনার? একা একা বড় বিছানায় আরামে ঘুম দিবেন। শ্বশুরি সিওর তোমাকে তার পাশে নেবে না, বুঝবে জামাই অনেক বছর পরে বউ পেয়েছে। ওখানে গেলে কিন্তু আমার সাথে বেশি কথা বলবেন না, বাবার সামনে আমার খুব লজ্জা করবে। এক ঘরে ঘুমোলে সকালে উঠে আরো বেশি লজ্জা করবে। বাবা কি না কি ভাববে? বাবারা এসব ভাবে না পাগলি। আয়াসের দিকে একটু বিরক্ত হয়ে তাকিয়ে বললাম, শুনুন, প্রাইভেট কারকে ফোন দিয়ে বলুন না আসতে। তাহলে কিসে যাব? সামনে একটা ভ্যান পেয়ে ভ্যানওয়ালাকে ডাকলাম, ভাই যাবেন? ভ্যানওয়ালা এগিয়ে এসে বলল, জি যাব। আমি আয়াসের দিকে তাকিয়ে বললাম, আমি এই ভ্যানে যাব। ভ্যানের পেছনে খোলা হওয়ায় আপনার হাত ধরে বসে যেতে ভীষণ ভালো লাগবে, প্রকৃতি দেখা যাবে। ভ্যানে বসে যা উপভোগ করা যায় তার কোনো কিছুতে দেখা যায় না। আয়াস সম্মতি জানিয়ে বলল, ইস বউটা কি রোম্যান্টিক হয়ে গিয়েছে। তবে তোমার চুল খোলা রাখবে,
খোলা চুলে বাতাসে চুল উড়বে, আমার চোখ মুখে পড়বে, তোমার ঘ্রাণ নিতে পারবো। আয়াসকে চিমটি কেটে বললাম, ভ্যানওয়ালা আছে এখানে, নির্লজ্জ ভাববে আমাদের। আর এই গরমে চুল খোলা? এত রোম্যান্টিক হতে পারবো না, পারলে টাক হয়ে যেতাম, গরমে অসহ্য লাগে চুল। টাক হওয়ার কথা শুনে আয়াস খুব জোরে হেসে দিল আর বলল, এত গরম তোমার? আগামী মাসের স্যালারি আর ব্যাংক থেকে টাকা তুলে এসি লাগিয়ে দিব। আবারও বললাম, কিপটা যে আপনি। আয়াস আবারও হেসে বলল, তাই না? আজ রাত হোক দেন প্রুভ হবে কে কিপটা। নিজের বিপদ কি নিজেই ডাকলাম বুঝলাম না। জিনিসপত্র ভ্যানে তুলে আমাকে উঠতে বলল। ভ্যানের পেছনে দুজনে বসলাম, পা দুলাতে দুলাতে চারদিক দেখতে দেখতে যাচ্ছি। এরই মাঝে হঠাৎ এক ঝাঁক বাতাস এলো কোথা থেকে। আমি নিজের খোপা করা চুল খুলে দিলাম আয়াসের ইচ্ছা পূরণের জন্য। সাথে সাথে এলোমেলো বাতাসে চুল উড়ে আয়াসের চোখ মুখে ছেয়ে গেল। আয়াস মৃদু হাসল, তৃপ্তির হাসি ওর। আমার গরম লাগছে ভেবে আয়াস আমার চুলগুলো গুছিয়ে খোপা করে দিল আবার। ভ্যানের পেছনে প্রিয় মানুষের আঙুলের ভাঁজে আঙুল রেখে পথ চলার মতো চমৎকার অনুভূতি আর কিছুতে নেই। আয়াস আমার কাঁধের ওপর দিয়ে হাত দিয়ে আমার হাত ধরে রেখেছে। সন্ধ্যার আগে আগেই আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। আমার প্রিয়, ভীষণ প্রিয় এই বাড়িটা। এ বাড়িকে ঘিরে আমার অনেক অনুভূতি। ভ্যান বাড়ির সামনে থামলেই শ্রুতি এগিয়ে এলো। আয়াসের হাত ধরে শ্রুতি বাড়ির ভিতরে নিয়ে গেল। আম্মু বাবা এগিয়ে এলো। আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল।